নর্থ কলকাতা, কলকাতা শহরের প্রাচীনতম এলাকা, দ্য সিটি অফ হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল হেরিটেজ। আমাদের শহরের এই অংশটা এখানকার অলি গলি, সরু রাস্তা, ঐতিহাসিক বাড়ি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই অঞ্চলের সরু পুরনো ধাঁচের অলিগলিতে হেঁটে বেড়ানোটা আমাদের বাঙালিদের কাছে শুধুমাত্র একটা অভিজ্ঞতা নয়, এটা আমাদের ভালো লাগা, ভালোবাসা, নিজেদেরই অতীতের পুরনো দিনে পুরনো জায়গার প্রতি একটা অদ্ভুত টান। শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার সহ এখানকার বিখ্যাত এলাকাগুলো তাই যেন বারে বারে আমাদেরকে তাদের নিজেদের দিকেই টানে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে তাই কলকাতার এই প্রাচীন অংশটি বাবু কলকাতা নামেও পরিচিত। কোনো এক সাহিত্যিক তাই এককালে বলেছিলেন, কলকাতার দক্ষিণে যদি থাকে জৌলুস, তবে তার উত্তরে আছে প্রাণ। Hey everyone, welcome back to my channel Rising Vlogger once again. প্রত্যেকবারের মতন এবারেও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে অ্যাজ ইউজুয়াল। আর থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমরা আন্দাজ করেই নিয়েছো যে এইবারের ভ্লগটায় কী শেয়ার করতে চলেছি। এক্স্যাক্টলি, টুডেজ ভ্লগ ইজ অল অ্যাবাউট দি বঙ্গ ইমোশন নর্থ কলকাতা। আর এইবারে নর্থ কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমেই যেখানে পা রেখেছিলাম সেটা হলো গিয়ে এই বাগবাজার ঘাট। এককালে ব্রিটিশ আমলে নাকি বাগবাজারের এই ঘাট কলকাতা শহরের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা একটা নদীবন্দর, ঐতিহাসিক স্থান এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও খুব সুপরিচিত। প্রতি বছর এখানে বাগবাজার সার্বজনীন দুর্গাপূজার নবপত্রিকা স্থাপন করা হয়, যা এখানকার একটা ঐতিহ্যবাহী প্রথা। এখানে ফেরি পরিষেবাও অ্যাভেলেবল, তাই বর্ষার বৃষ্টি, নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর উত্তর কলকাতার নস্টালজিয়া এই সব একসাথে পাওয়ার লোভেই এক ছুটে একেবারে সেই দিন বিকেল বিকেল আমার বাগবাজারে গিয়ে পড়া আর কি। নদীর বুকে বৃষ্টিতে ভারী একটা বিকেল, মাটির ভাঁড়ের চা আর সাথে ডিম টোস্ট, একটা পারফেক্ট কম্বিনেশন। এই কম্বিনেশনের জুড়ি মেলা কিন্তু সত্যিই বেশ ভার। এক কথায় এরম একটা কম্বিনেশন হলে তবেই বিকেলটা পরিপূর্ণ, না হলে সবই অসম্পূর্ণ। বাগবাজারে এসে মায়ের বাড়ি না এলে কি আর ভালো লাগে? তাই এবার নদীকে বিদায় জানিয়ে মায়ের বাড়ির দিকে যাওয়ার পালা। এই হলো গিয়ে উত্তর কলকাতার 1 নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়ি, যেটাই কিনা এখানে মায়ের বাড়ি হিসাবে পরিচিত। একতলায় 6খানা, দুতলায় 3খানা এবং 3 তলায় 1খানা মিলিয়ে মোট 10খানা ঘর নিয়ে মায়ের এই বাড়িটি তৈরি হয়েছিল 1908 সালে। তার ঠিক পরের বছর 1909 সালেই মা এই বাড়িতে আসেন। সেই থেকেই এই বাড়ির নাম হয় মায়ের বাড়ি, যেখানে তিনি নিজের জীবনের শেষ 11টা বছর কাটিয়েছিলেন। সেই প্রাচীন কারুকার্য খচিত প্রবেশদ্বার দিয়ে ঢুকে একটা সরু গলি পেরিয়েই সামনে একটি দালান। দালানের সামনেই অফিস ঘর, বাঁদিকে ছোট্ট একটা উঠোন আর তার ঠিক পাশেই জুতো রাখবার জায়গা। এর ঠিক পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে, যা মাকে দর্শন করে বেরোনোর জন্য কাজে লাগে। অফিস ঘরের পাশ দিয়েই উঠে গেছে সিঁড়ি দোতলায় মায়ের দর্শন করতে যাবার জন্য। সিঁড়ি দিয়ে উঠেই সামনে বিশাল বারান্দা, যেখানে বসে দর্শনার্থীরা সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করছিলেন। আর এই বারান্দার সামনেই মায়ের পুজোর ঘর, যেটা পরবর্তীকালে মায়ের ইচ্ছানুসারেই মায়ের শোবার ঘর হয়েছিল। মায়ের ঘরের একপাশেই রয়েছে শ্রী পরমহংসদেবের সিংহাসন, যেখানে রয়েছে ঠাকুরের ছবি, যা ছিল মায়ের সর্বক্ষণের সঙ্গী। মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছে স্বামী শারদানন্দ মহারাজের ঘর। এই ঘরে থেকেই মহারাজ মায়ের দেখাশোনা করতেন। এই মহারাজই ঠাকুর পরমহংসদেবের জীবনী লিখেছিলেন। দোতলায় কাঠের বারান্দার এক কোণায় একটি কাঠের বাক্সের মধ্যে
ঘটির মধ্যে এটা হলো মায়ের চরণামৃত, সমস্ত দর্শনার্থীদের গ্রহণের জন্য। মা এই বাড়িতে থাকাকালীন সময় ধনী দরিদ্র নির্বিশেষে অসংখ্য ভক্ত এই বাড়িতে আসতেন তাকে দেখতে, প্রণাম জানাতে। এই বাড়ির কোনায় কোনায় মায়ের এক অদ্ভুত কৃপা আশীর্বাদ লুকিয়ে আছে, যা পাওয়ার আকর্ষণে বারে বারে মানুষ এখানে ছুটে আসে। মায়ের বাড়িতে একটি রেওয়াজ আছে, মা যেহেতু কাউকে খালি মুখে ফেরাতেন না, তাই মায়ের বাড়িতে কেউ এলে তাকেও খালি মুখে ফেরানো হয় না। এখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় দর্শনার্থীদের শাল পাতার বাটিতে অন্নপ্রসাদ দেওয়া হয়। মায়ের বাড়ির অন্দরমহলে একবার প্রবেশ করলে সেখান থেকে ফিরে আসতে আর যে মন চাইবে না, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু ঘড়ির কাঁটা তো আর মনের ইচ্ছা বোঝে না, সে বোঝে শুধুই সময়। আর তাই সময় ফুরোতেই রওনা হতে হলো যেদিক থেকে এসেছিলাম, আবার ঠিক সেই দিকে। হোপ ইউ গাইস লাইক দিস ব্লগ। খুব শিগগিরই দেখা হবে আবার নতুন কিছু অভিজ্ঞতার ঝুলি নিয়ে। টিল দেন, টেক কেয়ার।